বেটা, তুমি 6 মাস একজন সাধারণ মানুষের মতো বাঁচো, নিজের পরিচয় লুকিয়ে নিজের জোরে রুটি কামাও। এই বিয়ে শুধু বাবার জেদের ফল। আমার কাছে তুমি একজন চাকরের বেশি কিছু না, তোমার জায়গা স্টোর রুমে। তুমি আমার স্ত্রী অনন্যা, আর তুমি এই লোকের সাথে এখানে। এসব কি? অর্ণব সেন কলকাতার সবচেয়ে বড় কোম্পানির মালিক। সে তার আসল পরিচয় লুকাতে একটি কোম্পানির সামনে গার্ডের চাকরি করে। ভাগ্যক্রমে তার বিয়ে হয়ে যায় কোম্পানির মালিকের মেয়ে অনন্যার সাথে। কিন্তু অনন্যা তার বাবার বিগড়ানো আর অহংকারী মেয়ে। সে সবসময় তার বন্ধুদের সামনে অর্ণবকে নিয়ে ঠাট্টা করত। তাকে ঘরজামাই করে রাখা হয়েছিল। বাড়ির লোকেরাও তাকে দিয়ে টয়লেট পরিষ্কার করাত আর সবসময় খোঁটা দিত। একদিন যখন অনন্যা তার কোম্পানিতে অন্য কারো সাথে রংরেলিয়া মানাচ্ছিল, অর্ণব এসব দেখে রক্ত টকবক করে উঠল। এরপর অর্ণব যা করল, কোম্পানির সবাই হতবাক হয়ে গেল। আখেরে এই সাধারণ দেখতে গার্ড এত ভয়ঙ্কর হতে পারে কিভাবে? তো চলুন ভিডিওটা শুরু থেকে বুঝি। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনারা এরকম রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্ট করে জানান আপনারা আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন। আপনারা কমেন্ট করে না জানালে আমাদের মনে হয় যেন 5 দিনের ভিডিও বানানোর পরিশ্রম চলে গেছে। তো চলুন শুরু করি এই গল্পের রোমাঞ্চকর যাত্রা। কলকাতা স্বপ্নের শহর। এখানকার প্রতিটা সকাল একটা নতুন আশা নিয়ে আসে আর প্রতিটা রাত হাজারো অকথিত গল্প তার চাদরে জড়িয়ে নেয়। এই কোলাহলমুখর শহরের একটা কোণে, একটা বিশাল কাচের ইমারতের সামনে অর্ণব তার গার্ডের পোশাকে সতর্কভাবে দাঁড়িয়েছিল। তার চোখ আশায় হওয়া দামি গাড়ি আর স্যুটবুট পরা মানুষদের দেখ, কিন্তু তার মুখে কোনো লালসা নেই, শুধু একটা শান্ত পর্যবেক্ষণের ভাব ছিল। অর্ণব সেন এই নাম ব্যবসার দুনিয়ায় একটা ঝড় আনার ক্ষমতা রাখত। তার বাবা রজনীকান্ত সেন ভারতের সবচেয়ে বড় শিল্পপতিদের একজন ছিলেন, যার সাম্রাজ্য মাটি থেকে আকাশ পর্যন্ত ছড়িয়েছিল। কিন্তু এখানে শেয়ার ওয়েলথ সিকিউরিটিজের গেটে সে শুধুই অর্ণব, মাসে 5,000 টাকার চাকরি করা একজন সাধারণ গার্ড। এসবই ছিল তার বাবার একটা শর্তের ফল। কিছু মাস আগে তার জমকালো অফিসে বসে রজনীকান্ত সেন তার একমাত্র ছেলেকে বলেছিলেন, বেটা, তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ। তুমি কখনো দারিদ্র্য দেখনি, কখনো অপমান সহ্য করনি। টাকা কামানো আর সেটা সামলানো তুমি জানো, কিন্তু টাকার আসল মূল্য আর মানুষের আসল পরিচয় তোমার কাছে তখনই স্পষ্ট হবে যখন তোমার কাছে এই নাম আর টাকা থাকবে না। আমি চাই তুমি 6 মাস একজন সাধারণ মানুষের মতো বাঁচো, নিজের পরিচয় লুকিয়ে নিজের জোরে চাকরি করো, নিজের রুটি নিজে কামাও। যখন তুমি জীবনের এই আগুনে পুড়ে বেরিয়ে আসবে, তখন তুমি আমার সাম্রাজ্য সামলানোর যোগ্য হবে। অর্ণব তার বাবার চ্যালেঞ্জ মেনে নিয়েছিল। সে সবসময় মাটির মানুষ ছিল আর তার জানার কৌতূহল ছিল যে সেন পদবি ছাড়া তার পরিচয়টা আসলে কি। সে কলকাতার একটা ছোট্ট মেসে একটা ঘর ভাড়া নিল, যেখানে বৃষ্টিতে ছাদ চুইয়ে পড়ত আর গরমে দেওয়াল থেকে আগুন বেরোত। সে অনেক জায়গায় চাকরির জন্য ধাক্কা খেল আর শেষ পর্যন্ত এই গার্ডের চাকরি পেল। তার জীবন বদলে গিয়েছিল। যে ছেলে দুনিয়ার সেরা শেফের হাতের রান্না খেত, আজ সে রাস্তার পাশে ফুচকা ঝালমুড়িতে দিন কাটাচ্ছিল। যে ডিজাইনার কাপড় ছাড়া কিছু পরত না, আজ সে 2 জোড়া পোশাকে তার সপ্তাহ পার করছিল। কিন্তু তার কোনো অভিযোগ ছিল না। সে প্রতিদিন কিছু নতুন শিখছিল। সে শিখল কিভাবে কম টাকায় মাস চালাতে হয়, কিভাবে ছোট ছোট জিনিসে সুখ খুঁজতে হয়, আর কিভাবে মানুষ তোমার পোশাক আর পদ দেখে তোমার মূল্য ঠিক করে। শেয়ারওয়েলথ সিকিউরিটিজের মালিক মিস্টার চৌধুরী একজন ভালো আর বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি অনেকদিন ধরে তার নতুন গার্ডের দিকে নজর রাখছিলেন। অর্ণবের শান্ত স্বভাব, তার চোখের সততা আর তার কাজের প্রতি নিষ্ঠা তাকে খুব প্রভাবিত করেছিল। একদিন সন্ধ্যায় যখন মিস্টার চৌধুরী অফিস থেকে বেরোচ্ছিলেন, তিনি দেখলেন যে গেটের কাছে একটা মানিব্যাগ পড়ে আছে। তিনি কিছু বলার আগেই অর্ণব সেটা তুলে খুলে দেখল। তাতে হাজার হাজার টাকা আর দরকারি কার্ড ছিল। অর্ণব এক মুহূর্ত না ভেবে দৌড়ে সেই মানুষটার কাছে গেল যার পকেট থেকে মানিব্যাগটা পড়েছিল। এসব মিস্টার চৌধুরী তার গাড়ি থেকে দেখছিলেন। আজকের দিনে এই সততা দেখে তার মন ভরে গেল। তিনি অর্ণবকে কাছে ডাকলেন, তোমার নাম কি? জি অর্ণব। খুব ভালো। কি? মিস্টার চৌধুরী তার পিঠ চাপড়ে বললেন, তোমার সততা দেখে আমি খুব খুশি হলাম। কি? সেদিনের পর থেকে মিস্টার চৌধুরী প্রায়ই অর্ণবের সাথে কিছুটা সময় কথা বলতেন। তিনি অর্ণবের সাদাসিধে ভাব আর চিন্তায় একটা অদ্ভুত গভীরতা অনুভব করতেন। তিনি তার মেয়ে অনন্যাকে নিয়ে খুব চিন্তিত থাকতেন। অনন্যা অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু ততটাই বেশি অহংকারী আর বিগড়ানো। তার টাকা আর সৌন্দর্য নিয়ে অনেক দাম্ভিকতা ছিল। মিস্টার চৌধুরী ভয় পেতেন যে কেউ তার মেয়ের জীবন নষ্ট করে দেবে। তিনি তার মেয়ের জন্য এমন একজন জীবনসঙ্গী খুঁজছিলেন যে সৎ, পরিশ্রমী আর মাটির মানুষ হবে। এই সব গুণ তার কাছে অর্ণবের মধ্যে দেখা গেল। একদিন তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা সবাইকে চমকে দিল। তিনি অর্ণবকে তার কেবিনে ডাকলেন আর সরাসরি তার মেয়ের হাত তার হাতে দেওয়ার প্রস্তাব রাখলেন। অর্ণব, আমি জানি তুমি একজন সাধারণ গার্ড আর আমার মেয়ে আকাশে ওড়া পড়ি, কিন্তু আমি বিশ্বাস করি তুমি তাকে সামলাতে পারবে। তোমার সততাই তোমার সবচেয়ে বড় সম্পদ। তুমি কি আমার মেয়ে অনন্যাকে বিয়ে করবে?
অর্ণব হতবাক হয়ে গেল। সে কোথায়, আর কলকাতার এত বড় কোম্পানির মালিকের মেয়ে কোথায়? সে তার আসল পরিচয় বলার কথা ভাবল, কিন্তু তখন তার বাবার শর্তের কথা মনে পড়ে গেল। হয়তো এটাও তার পরীক্ষারই একটা অংশ ছিল। একজন ধনী মেয়েকে বিয়ে করে তার দুনিয়ায় গরিব হয়ে থাকা, এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক ভেবে সে হ্যাঁ বলে দিল। সে জানত না যে এই হ্যাঁ তার জীবনকে এমন একটা মোড়ে নিয়ে যাবে যেখানে তাকে অপমানের ঘূর্ণি গিলতে হবে আর ধৈর্যের প্রতিটা পরীক্ষা দিতে হবে। সে একটা নতুন অধ্যায়ে পা রাখছিল, এমন একটা অধ্যায় যেখানে তাকে ঘরজামাই হয়ে থাকতে হবে আর সেই খোটা সহ্য করতে হবে যা যেকোনো স্বাভিমানী মানুষের হৃদয় ছিঁড়ে দিতে পারে। বিয়েটা খুব সাদামাটাভাবে হল, বা বলা যায় অর্ণবের জন্য এটা একটা আনুষ্ঠানিকতার বেশি কিছু ছিল না। মিস্টার চৌধুরী তো এটা ধুমধামের সাথে করতে চেয়েছিলেন, কিন্তু অনন্যা আর তার মা নন্দিতা সরাসরি না বলে দিল। একজন গার্ডকে নিজেদের জামাই হিসেবে সমাজের সামনে আনতে তাদের লজ্জা করছিল। নন্দিতার কাছে এই সম্পর্ক তাদের সামাজিক মর্যাদায় একটা দাগের মতো ছিল। বাবা, আপনি কি মাথায় আছেন? বিয়ের আগে অনন্যা তার বাবার উপর চিৎকার করেছিল। একজন গার্ড, আপনি চান যে আমি আমার পুরো জীবন একজন দরজার পাশে দাঁড়ানো লোকের সাথে কাটাই? আমার বন্ধুরা কি বলবে? সমাজে আমাদের কি সম্মান থাকবে? মিস্টার চৌধুরী তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন। বেটা, মানুষের পরিচয় তার কাজ দিয়ে না, তার চরিত্র দিয়ে হয়। অর্ণব একটা হীরা। হিয়া, সেই রাস্তার হীরা আপনি নিজের কাছে রাখুন, অনন্যা ঘৃণার সাথে বলেছিল। কিন্তু বাবার জেদ আর তার শরীরের দোহাই দেওয়ায় তাকে বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হতে হল। বিয়ের পর অর্ণব চৌধুরী পরিবারের জমকালো বাড়িতে ঘরজামাই হয়ে থাকতে এল। বাড়ির চকচকে জৌলুস কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না, কিন্তু অর্ণবের জন্য এটা একটা সোনার খাঁচা হয়ে উঠতে চলেছিল। প্রথম রাতেই যখন সে অনন্যার ঘরে গেল তো অনন্যা তাকে ঘেন্নার চোখে দেখল আর দরজাই থামিয়ে দিল। ভেতরে আসার সাহসও করো না, সে বিষাক্ত কথায় বলল। এই বিয়ে শুধু বাবার জেদের ফল। আমার কাছে তুমি একজন চাকরের বেশি কিছু না, আর চাকরদের জায়গা মালিকের ঘরে হয় না, বুঝলে? সে তার আলমারি থেকে কিছু পুরনো চাদর আর একটা বালিশ বের করে অর্ণবের পায়ের কাছে ছুড়ে দিল। তোমার জায়গা স্টোর রুমে, আজ থেকে ওখানেই ঘুমাবে। অর্ণব চুপচাপ সেখান থেকে চাদর তুলে চলে গেল। তার মন অপমানেজ বলছিল, কিন্তু সে তার মুখে কোনো ভাঁজ আসতে দিল না। এটাও পরীক্ষার অংশ। সে নিজেকে বোঝাল। স্টোর রুম ধুলো আর পুরনো জিনিসে ভরা ছিল। একটা কোণে নিজের জন্য জায়গা বানিয়ে সে শুয়ে পড়ল। যে মানুষ মখমলের গদিতে ঘুমাত, আজ সে মেঝেতে একটা পুরনো চাদর বিছিয়ে শুয়েছিল। কিন্তু তার চোখে ঘুম নয়, বরং আসন্ন কালের চ্যালেঞ্জ ছিল। পরদিন সকাল থেকেই তাকে তার মূল্য মনে করিয়ে দেওয়ার পালা শুরু হয়ে গেল। নন্দিতা তাকে সকাল সকালই তুলে দিলেন। আরে জামাইবাবু, উঠেছেন? রোদ মাথার উপরে উঠে গেছে। এখানে শ্বশুরবাড়িতে আরাম করতে আসনি। যাও, গিয়ে পুরো বাড়িতে ঝাড়ু মোছা দাও। আর হ্যাঁ শোনো, বাথরুমগুলোও নোংরা পড়ে আছে, সেগুলোও পরিষ্কার করে দিও। অর্ণব কিছু না বলে ঝাড়ু তুলে কাজে লেগে গেল। সে প্রতিটা কাজ পুরো লগ্ন দিয়ে করত, কিন্তু প্রশংসা তো দূর, তাকে সবসময় খোটাই দেওয়া হতো। রান্না করার সময় নুন একটু বেশি হয়ে গেলে নন্দিতা চেঁচিয়ে উঠতেন, আরে তোর রান্না করাটা কি শেখা আছে নাকি? মনে হচ্ছে সারা জীবন অন্যের ফেলা খাবারই খেয়েছিস। পুরো রান্না মাটি করে দিলি। অনন্যা তো তার সাথে কথা বলাটাও নিজের অপমান মনে করত। সে তাকে কি ওই গার্ড বা ঘিসনো কি বলে ডাকত। বাড়ির সব কাজ তাকেই করানো হতো। বাসন মাজা, কাপড় কাচা, সবজি আনা, এমনকি তাদের পোষা কুকুরকে হাঁটাতে নিয়ে যাওয়াও তারই দায়িত্ব ছিল। সে একজন জামাই নয়, বরং বিনা বেতনের একজন চাকর হয়ে পড়েছিল। বাড়ির লোকেরা কোথাও বেড়াতে গেলে তাকে সাথে নিতে দ্বিধা করত। কখনো নিলেও তাকে কড়া নির্দেশ দেওয়া হতো যে সে যেন তাদের থেকে দূরে দূরে থাকে, যাতে কেউ বুঝতে না পারে যে সে তাদের জামাই। পার্টিতে তাকে গাড়ির দরজা খুলে দিতে বলা হতো, যেন সে তাদের ড্রাইভার। অনন্যার খোটা দিন দিন আরও বিষাক্ত হয়ে উঠছিল। গরিব বাপের গরিব সন্তান, নিজের সীমায় থাকিস। শুকর করো যে বাবার কারণে তোমার মাথা গোজার ছাদ আর 2 বেলার খাবার মিলছে, নইলে আজও কোনো রাস্তায় পড়ে থাকতে। অর্ণব সবকিছু চুপচাপ শুনতে থাকত। তার স্বাভিমান তাকে প্রতিটা মুহূর্তে যন্ত্রণা দিত। তার মন চিৎকার করতে চাইত যে সে কে, কিন্তু সে তার বাবাকে দেওয়া কথায় আবদ্ধ ছিল। সে দেখতে চাইত যে মানবতা আর লোভের এই লড়াইয়ে কে জেতে। তার আশা ছিল যে হয়তো একদিন অনন্যা তার ধৈর্য আর ভালোত্ব বুঝবে। প্রতিদিন সকালে সে নিজের হাতে অনন্যার জন্য লাঞ্চ বক্স তৈরি করত আর তার অফিসে নিয়ে যেত, কিন্তু তাকে কোম্পানির ভেতরে আসার অনুমতি ছিল না। অনন্যা গেটে অন্য গার্ডকে আদেশ দিয়ে রেখেছিল যে অর্ণবকে গেটের বাইরেই থামিয়ে দেওয়া হবে। সে কড়া রোদে বা তীব্র বৃষ্টিতে গেটে দাঁড়িয়ে অপেক্ষা করত, যতক্ষণ না অনন্যার কোনো কর্মী এসে তার কাছ থেকে টিফিন নিয়ে যেত। অনেক সময় অনন্যা ইচ্ছে করে তাকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করাত আর তারপর ফোন করে বলত যে তার টিফিন লাগবে না, সে বাইরে থেকে অর্ডার করছে। এসব দেখে অন্য গার্ডরাও তার উপর হাসত আর তাকে নিয়ে ঠাট্টা করত। অর্ণবের জীবন এমন একটা কূপের মতো হয়ে গিয়েছিল যেখানে চারদিক থেকে অপমান আর ঘৃণার পাথর ছোড়া হচ্ছিল, আর সে শুধু চুপচাপ সেই পাথরের আঘাত সহ্য করে যাচ্ছিল। সে সেই একটা দিনের অপেক্ষায় ছিল যখন এই পরীক্ষা শেষ হবে আর সে নিজের আসল পরিচয় নিয়ে সূর্যের মতো জ্বলজ্বল করবে। কিন্তু সে জানত না যে সেই দিনের আগে তাকে আরও অপমানের আগুনে পুড়তে হবে। সময় তার গতিতে এগিয়ে যেতে থাকল। দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে পরিণত হয়ে গেল। অর্ণবের জন্য প্রতিটা নতুন দিন একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত।
চৌধুরী ভিলার চার দেওয়ালে তার অস্তিত্ব একটা ছায়ার মতো হয়ে গিয়েছিল, এমন একটা ছায়া যাকে সবাই লাথি মারা নিজের অধিকার মনে করত। তার দৈনন্দিনতা এখন ঠিক হয়ে গিয়েছিল। সকালে সবার আগে উঠা, পুরো বাড়ি পরিষ্কার করা, সবার জন্য নাস্তা বানানো আর তারপর অনন্যা লাঞ্চ তৈরি করা। এর মধ্যে নন্দিতার তীখা কথাগুলো কোনো বিষাক্ত সুরের মতো তার কানে পড়তে থাকত। হাত একটু তাড়াতাড়ি চালাও, রানীর মতো কাজ করলে অফিসকে যাবে, দেখো তো একটু কাজ করতেই মুখ শুকিয়ে গেল। বড্ড নাজুক হয়েছ গি। অর্ণব এই কথাগুলো না শোনা করতে শিখে গিয়েছিল। সে তার কাজ করত আর চুপচাপ একটা কোণে বসে যেত। মিস্টার চৌধুরী এসব দেখতেন, কিন্তু তার স্ত্রী আর মেয়ের সামনে তার কথা চলত না। তিনি অর্ণবের প্রতি সহানুভূতি রাখতেন। কখনো কখনো একা থাকলে তার কাঁধে হাত রেখে বলতেন, বেটা, সব ঠিক হয়ে যাবে। অনন্যা এখনও বুঝতে পারছে না কি, কিন্তু তার এই কথাগুলো অর্ণবের ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। অপমানের সবচেয়ে একটু ঘূর্ণি তাকে তখন গিলতে হতো যখন বাড়িতে মেহমান আসত। তাকে সাফ বলে দেওয়া হতো যে সে যেন মেহমানদের সামনে না আসে, আর যদি আসতেই হয় তাহলে নিজেকে বাড়ির চাকর বলে পরিচয় দেয়া। একবার অনন্যার কিছু বান্ধবী বাড়িতে এসেছিল। তারা সবাই লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছিল। অর্ণব রান্নাঘরে সবার জন্য চানাস্তা বানাচ্ছিল। যখন সে ট্রে নিয়ে বাইরে এল তো অনন্যার একজন বান্ধবী জিজ্ঞেস করল, অনন্যা, নতুন কাজের লোক রেখেছিস নাকি? বেশ হ্যান্ডসাম তো। খুয়ের আগে অর্ণব কিছু বলতে পারত। অনন্যা হাসতে হাসতে বলল, হ্যাঁ, এমনি, গ্রাম থেকে এসেছে, কাজটাজ ঠিকঠাক করে নেয় কি। এটা শুনে অর্ণবের রক্ত টকবক করে উঠল। তার চোখে একটা মুহূর্তের জন্য আগুনের একটা শিখা জ্বলে উঠল, কিন্তু সে সাথে সাথে নিজেকে সামলে নিল। সে চুপচাপ সবাইকে নাস্তা দিয়ে আবার রান্নাঘরে চলে গেল। সেদিন প্রথমবার তার মনে হল যে তার ধৈর্য এবার জবাব দিতে শুরু করছে। অনন্যার আচরণ দিন দিন আরও নিষ্ঠুর হয়ে যাচ্ছিল। সে প্রায়ই তার বিজনেস পার্টনার বিভাস গুহের সাথে ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। বিভাস একটা চালাক আর সুযোগসন্ধানী মানুষ ছিল, যার নজর অনন্যার সম্পদ আর সৌন্দর্য দুটোর উপরেই ছিল। অনন্যা তার মসৃণ কথায় পড়ে গিয়েছিল আর তার প্রশংসা করতে ক্লান্ত হতো না। বিভাস কত স্মার্ট, কত চার্মিং, সে জানে ব্যবসা কিভাবে করতে হয় কি। সে প্রায়ই তার মাকে বলত, আর তারপর অর্ণবের দিকে একটা ঘৃণার দৃষ্টি দিয়ে বলত, আর এই আছে যার ভদ্রভাবে কথা বলার মানসিকতাও নেই। ভাগ্য কোথা থেকে কোথায় ঠেলে দেয় অর্ণব এসব শুনত আর বুঝত। তার কাছে বিভাসের উদ্দেশ্য ভালো মনে হতো না। একবার সে চাপা গলায় অনন্যাকে বোঝানোর চেষ্টাও করল, অনন্যা, ব্যবসায় সবার উপর চোখ বন্ধ করে ভরসা করা উচিত না কি। তার এই পরামর্শ অনন্যার অহংকারে আঘাত করল। সে তার উপর ঝাঁপিয়ে পড়ল, তুমি আমাকে ব্যবসা শেখাবে? তুমি একজন সাধারণ গার্ড, নিজেকে আয়নায় দেখেছ? যে কাজ তোমাকে দেওয়া হয়েছে শুধু সেটাই করো, আমার বিষয়ে নাক গলানোর চেষ্টা করো না ঘি। অর্ণবের জন্য সবচেয়ে কঠিন মুহূর্তগুলো ছিল যখন সে রাতে ক্লান্তহারা হয়ে স্টোর রুমে ঘুমাতে যেত। একাকিত্ব আর অপমানের অনুভূতি তাকে ঘিরে ধরত। সে তার পুরনো জীবন মনে করত, তার বন্ধুদের, তার বাবার ভালোবাসাকে, সেই সম্মানকে যা তাকে সর্বত্র মিলত। কখনো কখনো তার মনে হতো সব ছেড়ে চলে যাবে, তার বাবাকে বলবে যে এই পরীক্ষা তার সহ্যের বাইরে। কিন্তু তখন তার বাবার মুখ মনে পড়ে যেত, তাদের বিশ্বাস মনে পড়ে যেত, আর সে আবার নিজেকে মজবুত করে নিত। সে প্রায়ই রাতে ছাদে গিয়ে বসত আর কলকাতা শহরের আলো দেখত। এই শহর লক্ষ মানুষের আশার ভার বহন করে দাঁড়িয়েছিল। হয়তো সেও তাদেরই একজন, যে একটা ভালো কালের আশায় আজকের অন্ধকার কাটাচ্ছে। একদিন মিস্টার চৌধুরীর শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। তার হার্ট অ্যাটাক হয়েছিল আর তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করাতে হল। সেই কঠিন মুহূর্তে যখন অনন্যা আর তার মা ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিলেন, অর্ণবী সব সামলাল। সে মিস্টার চৌধুরীকে হাসপাতালে নিয়ে ছুটল, ডাক্তারদের সাথে কথা বলল, ওষুধের ব্যবস্থা করল, আর সারারাত তার পাশে হাসপাতালেই থেকে গেল। সে একটা ছেলের পূর্ণ কর্তব্য পালন করল। মিস্টার চৌধুরীর চোখে তার জন্য কৃতজ্ঞতার অশ্রু ছিল। তিনি অনন্যাকে বললেন, দেখো বেটা, আজ অর্ণব না থাকলে জানি না আমার কি হতো। এটাই এর ভালোত্ব কু। সেই মুহূর্তের জন্য অনন্যার মনে অর্ণবের প্রতি হয়তো সামান্য নরম ভাব এল, কিন্তু এই নরম ভাব বেশিক্ষণ টিকল না। মিস্টার চৌধুরীর অবস্থার উন্নতি হতেই অনন্যা আর তার মা আবার পুরনো ছন্দে ফিরে গেলেন। তাদের কাছে অর্ণবের এই কাজও একজন চাকরের কর্তব্য পালনের মতোই ছিল। এই ঘটনা অর্ণবের জন্য একটা সিদ্ধান্তমূলক মোড় ছিল। সে উপলব্ধি করল যে অনন্যা আর এখন সে কোনো অলৌকিকের অপেক্ষায় ছিল না, বরং সে সেই ঝড়ের প্রতীক্ষায় ছিল যা শীঘ্রই চৌধুরী ভিলার দেওয়ালে ধাক্কা মারতে যাচ্ছে। হাসপাতালের ঘটনার পর অর্ণবের ভেতরে একটা অদ্ভুত শান্তি আর একটা অদ্ভুত ঝড় একসাথে চলছিল। শান্তি এই কারণে যে সে তার কর্তব্য পালন করেছিল, আর ঝড় এই উপলব্ধির যে আর সহ্য করা যাচ্ছে না। সে তার বাবার সাথে ফোনে কথা বলেছিল, পুরো গল্প না বলে শুধু এটুকু বলেছিল যে সে শীঘ্রই তার পরীক্ষা শেষ করে ফিরবে। তোমার উপর আমি গর্বিত বেটা কি, রজনীকান্ত সেন বলেছিলেন। মনে রেখো, সোনা আগুনে পুড়েই খাঁটি হয় কি। বাবার এই কথাগুলো তাকে আরও শক্তি দিল। এখন সে শুধু একজন অসহায় স্বামী বা ঘরজামাই ছিল না, সে এমন একজন মানুষ ছিল যে তার আত্মসম্মানের শেষ লড়াই লড়ার জন্য তৈরি হচ্ছিল। সেদিনও সবসময়ের মতো সে সকালে উঠে সব কাজ সেরে নিল, নাস্তা বানাল আর তারপর অনন্যার জন্য লাঞ্চ প্যাক করল।
আজ তার হাত কাঁপছিল না, মুখেও কোনো দুঃখ ছিল না, তার মুখে ছিল একটা দৃঢ় প্রতিজ্ঞার ভাব, এমন একটা ভাব যা দেখে হয়তো নন্দিতাও একটা মুহূর্তের জন্য অস্বস্তি বোধ করলেন, কিন্তু তিনি সবসময়ের মতো তাকে খোঁটা দিয়ে মন হালকা করে নিলেন। অর্ণব লাঞ্চ বক্স নিয়ে শেয়ারওয়েলথ সিকিউরিটিজের বিল্ডিংয়ের দিকে হাঁটতে লাগল। আজ তার মন অনেক অস্থির ছিল, ভেতর থেকে একটা অদ্ভুত উদ্বেগ হচ্ছিল, যেন কিছু অনেক খারাপ বা হয়তো কিছু অনেক বড় ঘটতে চলেছে। সে কোম্পানির গেটে পৌঁছাল। রোজকার মতো অন্য গার্ড তাকে সেখানেই থামিয়ে দিল। এখানেই অপেক্ষা করুন স্যার, ম্যাডাম এখনও কাউকে পাঠাননি। গিয়ে অর্ণব চুপচাপ পাশে দাঁড়িয়ে গেল। সময় কাটতে থাকল। 1 ঘণ্টা হয়ে গেল, তারপর 2 ঘণ্টা। রোদ তীব্র হয়ে গিয়েছিল আর অর্ণবের কপালে ঘামের বিন্দু চমকাচ্ছিল, কিন্তু সে তার জায়গা থেকে নড়ল না। সে অনন্যাকে ফোন করার চেষ্টা করল, কিন্তু সে ফোন কেটে দিল। তখন কোম্পানির একজন কর্মী বাইরে এল আর অর্ণবকে দেখে বলল, আরে তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো? অনন্যা ম্যাডাম তো তার কেবিনে তার পার্টনারের সাথে লাঞ্চ করছেন, তিনি বলেছেন যে আজ টিফিন লাগবে না। গিয়ে এটা শুনে অর্ণব ধাক্কা খেল। অনন্যা একটা ফোন করে তাকে জানানোটাও দরকারি মনে করল না, কিন্তু তখন তার মনে একটা প্রশ্ন উঠল, সে যদি লাঞ্চ করছে তাহলে টিফিনের জন্য না কেন বলল? আর সেই কর্মী বলছে সে তার পার্টনারের সাথে লাঞ্চ করছে। তার বিভাস গুহার মুখ মনে পড়ে গেল। একটা অজানা আশঙ্কায় তার মন ভরে গেল। সে একটা সিদ্ধান্ত নিল, আজ সে নিয়ম ভাঙবে। সে ভেতরে যাবে আর দেখবে যে আসলে কি চলছে। সে গেটে দাঁড়ানো গার্ডকে বলল, আমাকে ভেতরে যেতে হবে, ম্যাডামের সাথে দেখা করতে হবে। গি পাগল হয়ে গেছিস নাকি? গার্ড হাসল, তোকে ভেতরে যাওয়ার অনুমতি নেই, ভুলে গেছিস? অর্ণব তার দিকে এমন একটা ঠান্ডা দৃষ্টিতে তাকাল যে গার্ড এক মুহূর্তের জন্য সহমে গেল। আমি শেষবারের মতো বলছি, আমাকে ভেতরে যেতে দাও। কি তার গলায় এমন কর্তৃত্ব ছিল যে গার্ড কিছু বলতে পারল না আর চুপচাপ পিছিয়ে গেল। অর্ণব দ্রুত বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ল। রিসেপশনে বসা মেয়েটা তাকে দেখে চিৎকার করল, এই গার্ড, কোথায় ঢুকে পড়ছ? কিন্তু অর্ণব তারও পরোয়া করল না আর সরাসরি লিফটের দিকে এগিয়ে গেল। সে জানত অনন্যার কেবিন টপ ফ্লোরে। সব কর্মী তাকে অবাক হয়ে দেখছিল। একজন সাধারণ গার্ডের এভাবে নির্ভীকভাবে ঢুকে আসা তাদের কাছে কোনো অবাক ঘটনার চেয়ে কম ছিল না। সে লিফট থেকে বেরিয়ে সরাসরি অনন্যার কেবিনের দিকে এগিয়ে গেল। কেবিনের দরজা ছিল কাচের, যেটায় হালকা পর্দা লাগানো ছিল। পর্দার ফাঁকের ফাটল দিয়ে যে দৃশ্য তার চোখে পড়ল, সেটা দেখে অর্ণবের চোখে রক্ত নেমে এল। ভেতরে অনন্যা তার চেয়ারে নয়, বরং সোফায় বিভাস গুহার বাহুবন্ধনে বসেছিল। তারা দুজন একে অপরের অত্যন্ত কাছে ছিল। বিভাস তার হাত দিয়ে তাকে খাওয়াচ্ছিল আর তারা দুজনে হাসছিল। তাদের আচরণ কোনোভাবেই পেশাদার ছিল না। সেই দৃশ্য যে কোনো স্বামীর জন্য অসহ্য ছিল। অর্ণব কয়েক মাস ধরে যা সহ্য করেছিল, যে অপমান, যে খোঁটা, যে কষ্ট সে তার ভেতরে চাপা দিয়ে রেখেছিল, সবকিছু একটা আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়ে পড়ল। তার হাতে ধরা টিফিন বক্স মাটিতে পড়ে গেল আর জোরে একটা শব্দ হল। শব্দ শুনে ভেতরে বসা অনন্যা আর বিভাস চমকে গেল। তারা দরজার দিকে তাকাল। দরজায় অর্ণবকে দাঁড়িয়ে দেখে অনন্যার মুখ সাদা হয়ে গেল। অর্ণব একটা ঝাঁকুনিতে দরজা খুলে ভেতরে ঢুকল। তার চোখ অঙ্গারের মতো জ্বলছিল। এই, এটা কি হচ্ছে এখানে? সে চিৎকার করল। তার গলায় কষ্ট আর রাগ মিশেছিল। তুমি আমার স্ত্রী, অনন্যা, আর তুমি এই লোকের সাথে এখানে? এসব কি? বিভাস ঘাবড়ে উঠে দাঁড়াল। অনন্যাও হটবট করে তার থেকে দূরে সরে গেল। অর্ণব, তোমার সাহস কিভাবে হলো আমার কেবিনে বিনা অনুমতিতে ঢোকার? অনন্যা তার ঘাবড়ানো ভাবটা রাগের মুখোশের পিছনে লুকানোর চেষ্টা করতে করতে বলল, আমার সাহস? অর্ণব হাসল, কিন্তু তার হাসিতে কষ্ট ছিল। সাহসের কথা তুমি বলছ? আমি সেখানে গেটে 2 ঘণ্টা রোদে দাঁড়িয়ে তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম, আর তুমি এখানে এর সাথে গি। অর্ণবের রাগ বেকাবু হয়ে গেল। সে এগিয়ে বিভাসের গলাবন্ধ চেপে ধরল। তোর সাহস কিভাবে হলো আমার স্ত্রীকে স্পর্শ করার? আর এর আগে কেউ কিছু বুঝতে পারত? অর্ণব একটা জোরালো চট বিভাসের মুখে লাগিয়ে দিল। চটের শব্দ পুরো কেবিনে গুঞ্জন করল। চটের গুঞ্জন এখনও শান্ত হয়নি যে অনন্যার রাগ 7ম আকাশে পৌঁছে গেল। তার প্রেমিককে তার নিজের স্বামীর হাতে মার খেতে দেখা তার অহংকারের সবচেয়ে বড় আঘাত ছিল। সে তার জায়গা থেকে উঠল। তার মুখ ঘৃণায় লাল হয়ে যাচ্ছিল। তোমার এত বড় সাহস? সে চিৎকার করল আর পুরো শক্তিতে অর্ণবের মুখে একটা চট মেরে দিল। সেই চট অর্ণবের গালে নয়, তার আত্মসম্মানে লেগেছিল। সেই চট সেই শেষ সুতোর ছেঁড়া ছিল যেটা তার ধৈর্যকে এতক্ষণ ধরে রেখেছিল। মাসের পর মাস চাপা রাখা রাগ, অপমান আর কষ্ট তার চোখ থেকে লাভার মতো বেরিয়ে পড়ল। তোমাদের মতো গরিবদের সাথে আমি কখনো বিয়ে করতাম না। অনন্যা বিষ উগলছিল। সেটা তো আমার বাবার কি জানি কি মাথায় চাপল যে এই মরা সাপটা আমার গলায় পরিয়ে দিল। ভিখিরি, তোর এত বড় সাহস যে তুই বিভাসের উপর হাত তুললি? নিজের সীমায় থাক, বুঝলি? ভুলিস না যে কাল পর্যন্ত তুই রাস্তায় ঘুরছিলি। শকর কর যে আমরা তোকে আমাদের বাড়িতে আশ্রয় দিচ্ছি, নইলে 2 বেলার রুটির জন্যও কষ্ট পেতিস। কি প্রতিটা কথা একটা পেরেকের মতো অর্ণবের হৃদয়ে বিঁধছিল। ভিখিরি, রাস্তার লোক, সীমা। এসব শুনে অর্ণবের মুখে একটা অদ্ভুত বিপজ্জনক হাসি ফুটে উঠল। তার চোখে এখন কষ্ট নয়, বরং একটা ঠান্ডা, নির্বিকার আগুন ছিল। সে ধীরে তার গাল স্পর্শ করল যেখানে অনন্যা চড় মেরেছিল। বস, অনন্যা। তার গলা এখন চিৎকারের নয়, বরং শান্ত আর গভীর ছিল। আর এই শান্তিটাই বেশি ভয়ঙ্কর ছিল। অনেক হয়েছে।
তুমি আজ আমার উপর হাত তুলে জীবনের সবচেয়ে বড় ভুল করেছ। আমি তো তোমাকে আমার স্ত্রী ভেবে এতক্ষণ সব সহ্য করছিলাম, কিন্তু তুমি আমাকে শুধু বিক্রিই মনে করে গেলে কি? সে আরও বলল, তোমার এই টাকার উপর, এই কোম্পানির উপর অনেক অহংকার আছে না? এখন আমি তোমাকে দেখাব আসল মূল্য কাকে বলে। কি এটুকু বলে অর্ণব তার পকেট থেকে একটা সাধারণ দেখতে ফোন বের করল। এটাই সেই ফোন ছিল যা সে তার গরিবের জীবনে ব্যবহার করত। সে একটা নম্বর ডায়াল করল। এই তামাশা দেখার জন্য এতক্ষণে কেবিনের বাইরে কোম্পানির অনেক কর্মী জমায়েত হয়ে গিয়েছিল। তারা সবাই ফিসফিস করছিল আর অর্ণবকে নিয়ে ঠাট্টা করছিল। ফোনে কেউ ধরল। কে? অন্য পাশ থেকে একটা ভারী গলা এল। মজুমদার। অর্ণবের গলায় একটা অদ্ভুত কর্তৃত্ব ছিল। অন্য পাশে ফোনে থাকা মানুষটা, যে ছিল সেন ইন্ডাস্ট্রিজের সবচেয়ে সিনিয়র ম্যানেজার, এই অচেনা নম্বর থেকে নিজের নাম শুনে চমকে গেল। জি, আপনি কে বলছেন? অর্ণব সেন। কি? এই নাম শুনতেই ম্যানেজার মজুমদারের যেন শ্বাস বন্ধ হয়ে গেল। সে তার চেয়ার থেকে লাফিয়ে উঠল। স্যার, অর্ণব স্যার, আপনি আমার মতো সামান্যকে কিভাবে মনে করলেন স্যার? কোনো হুকুম? তার গলায় ঘাবড়ানো ভাব আর সম্মান স্পষ্ট ঝরে পড়ছিল। অর্ণব কেবিনে দাঁড়িয়ে থাকা অনন্যা আর বিভাসের দিকে একবার তাকাল, যারা এখনও তাকে ঘুরে দেখছিল। মজুমদার। অর্ণব ঠান্ডা গলায় বলল, কলকাতায় শেয়ারওয়েলথ সিকিউরিটিজ নামে একটা কোম্পানি আছে। আমি চাই এই কোম্পানি পরবর্তী 1 ঘণ্টার মধ্যে হাঁটু মুড়ে পড়ুক। এর সব অ্যাকাউন্ট ফ্রিজ করো, এর সব সওদা বাতিল করো আর ইডিকে ফোন করে বলো যে এখানে অভিযান চালাতে 1 ঘণ্টার থেকে 1 মিনিটও বেশি লাগলে তুমি তোমার চাকরি রাখার যোগ্য থাকবে না। কি? এটা শুনে ম্যানেজার মজুমদারের হুঁশ উড়ে গেল। সে তোতলাতে বলল, জি স্যার, এক্ষুনি করছি স্যার। আপনি চিন্তা করবেন না, আমি এখনই তাদের ঠিক জায়গা দেখাচ্ছি। অর্ণব ফোন কেটে দিল। কেবিনে একটা অদ্ভুত নীরবতা ছেয়ে গেল, যেটা তৎক্ষণাৎ ঠাট্টায় পরিণত হয়ে গেল। অনন্যা, বিভাস আর বাইরে দাঁড়ানো পুরো স্টাফ জোরে জোরে হাসতে লাগল। হা 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 হা, দেখলে? একজন সাধারণ গার্ড যে আজ পর্যন্ত 5,000 টাকার চাকরি করে, দেখো কিভাবে বড় কথা বলছে। একজন কর্মী খোঁটা দিল। অনন্যাও হাসতে হাসতে সোফায় বসে পড়ল। ওহ গড, আমি তো ভাই পেয়ে গিয়েছিলাম। অর্ণব সেন, বাহ, কি নাম ভেবেছে। আরে স্বপ্ন দেখা বন্ধ করো আর নিজের বাস্তবে ফিরে এসো। তুমি একজন গার্ড ছিলে, গার্ড আছ আর গার্ডই থাকবে। অর্ণব কোনো জবাব দিল না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে তাদের দেখতে থাকল। তার নীরবতা আসন্ন ঝড়ের সংকেত ছিল। ঠিক 5 মিনিট পরে কেবিনের দরজা আবার খুলল। এবার 4 জন লম্বাচোড়া কালো স্যুট পরা বডিগার্ড ভেতরে এল। তারা যেন কোনো কমান্ডোর মতো দেখতে ছিল। তারা ভেতরে এসে অর্ণবকে দেখে একসাথে সোজা হয়ে দাঁড়িয়ে তাকে স্যালুট মারল। স্যার, কি হয়েছে? আমাদের আসতে দেরি হয়ে গেল না তো? তাদের একজন জিজ্ঞেস করল। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবার হাসতে থাকা মুখগুলো একেবারে পাথরের হয়ে গেল। অনন্যার হাসি তার গলায় আটকে গেল। বিভাসের চোখ অবাক হয়ে ফেটে পড়ল। তারা বুঝতে পারছিল না এটা কি হচ্ছে। তখনই করিডোরে অনেকগুলো জুতার একসাথে চলার শব্দ আসতে লাগল। কিছু সেকেন্ডের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি টিম, যাদের জ্যাকেটে বড় অক্ষরে কি লেখা ছিল, দ্রুত ভেতরে এসে গেল। ইডি রেড, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। টিমের লিড অফিসার চিৎকার করে বললেন, সব কম্পিউটার, সব ফাইল, সব কিছু জব্দ করো। হঠাৎ পুরো কোম্পানিতে ভগদড় আর চিৎকার শুরু হয়ে গেল। অফিসাররা চারদিকে ছড়িয়ে পড়লেন আর অভিযান শুরু করলেন। এসব দেখে অনন্যার পায়ের নিচে মাটি সরে গেল। তার কাছে এখন বোঝা গেল যে এটা কোনো মজা ছিল না, এটা বাস্তবতা ছিল। যে মানুষকে সে ভিখিরি আর চাকর মনে করছিল, সে কেউ নয়, এই দেশের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়িক পরিবারগুলোর একটির উত্তরাধিকারী। তার অহংকার, তার গর্ব এক মুহূর্তে কাচের মতো ভেঙে ছড়িয়ে পড়ল। সে কাঁপতে পা ফেলে অর্ণবের দিকে এগিয়ে গেল আর তার পায়ে পড়ে গেল। অর্ণব, আমাকে মাফ করে দাও। সে কাকুতিমিনতি করতে লাগল। তার চোখ থেকে জল গড়াচ্ছিল। আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে চিনতে ভুল করেছি। প্লিজ এসব বন্ধ করো, প্লিজ। অর্ণব নিচে ঝুঁকে পড়া অনন্যাকে ঘৃণার চোখে দেখল। তার চোখে এখন দয়ার কোনো লেশমাত্র ছিল না। যখন আমি তোমার পায়ে ছিলাম, তখন তুমি আমার একটা কথাও শোনোনি। সে ঠান্ডা গলায় বলল। এখন অনেক দেরি হয়ে গেছে। অনন্যা চৌধুরী। সে তার গোডালি দিয়ে তার হাত ঝেড়ে সরিয়ে দিল। চল, দূর হও, অহংকারী মহিলা। এটুকু বলে সে তার বডিগার্ডদের সাথে কেবিন থেকে বেরিয়ে গেল। পেছনে ছেড়ে গেল একটা ভাঙতে থাকা সাম্রাজ্য, একটা বিখরিত জীবন আর তার অপমানের একটা ভয়ঙ্কর প্রতিশোধ। যেই মাত্র অর্ণব তার বডিগার্ডদের সাথে সেই ইমারত থেকে বেরিয়ে এল, সে একটা গভীর নিঃশ্বাস নিল। মনে হল যেন মাসের পর মাসের ভার তার বুক থেকে নেমে গেল। সে থামল না, পেছনে ফিরেও তাকাল না। কালো গাড়ির একটা কাফেলা গেটে তার অপেক্ষায় ছিল। সে একটা গাড়িতে বসল আর কাজ দিয়ে বাইরে তাকাল। সেই গেট যেখানে সে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকত, আজ সেটা তার পেছনে ছুটে যাচ্ছিল। তার সাধারণ মানুষের জীবনের যাত্রা আজ শেষ হয়ে গেল। পেছনে শেয়ারওয়েলথ সিকিউরিটিজের অফিসে তাণ্ডব চলছিল। ইডির অফিসাররা প্রতিটা ড্রয়ার, প্রতিটা ফাইল খুঁটিয়ে দেখছিলেন। বিভাস গুহ আর কোম্পানির অন্য বড় অফিসারদের জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হল। তদন্তে কোম্পানির অনেক বেআইনি সওদা,
কর ফাঁকি আর মানি লন্ডারিংয়ের প্রমাণ পাওয়া যেতে লাগল। কোম্পানির সুনাম মুহূর্তের মধ্যে মাটিতে মিশে গেল। শেয়ার বাজার খুলতেই কোম্পানির শেয়ার দরদাম করে নিচে পড়ে গেল, আর কিছু ঘণ্টার মধ্যেই বিনিয়োগকারীরা তাদের টাকা তুলতে দৌড়াতে লাগল। মিস্টার চৌধুরী যে কোম্পানি বানাতে সারাটা জীবন লাগিয়ে দিয়েছিলেন, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। অনন্যা সেখানে মেঝেতে বসে কাঁদছিল। তার সব অহংকার, সব তেজ অশ্রুতে ভেসে গিয়েছিল। তার ভুলের এহসাস হচ্ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। অফিসাররা তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেন। কোম্পানির দরজায় একটা বড় তালা লাগিয়ে সেটা সিল করে দেওয়া হল। চৌধুরী ভিলায় চাঞ্চল্য। সন্ধ্যা হতে হতে এই খবর পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। নিউজ চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলছিল। শেয়ারওয়েলথ সিকিউরিটিজে ইডির অভিযান, কোম্পানি সিল, মালিকের মেয়ে হেফাজতে। চৌধুরী ভিলায় নন্দিতা টিভির সামনে বসে এসব দেখছিলেন। তার হাত থেকে রিমোট পড়ে গেল। তিনি আঘাতে অবাক হয়ে গিয়েছিলেন। তখনই অনন্যা বাড়ি পৌঁছাল। তার চোখ ফুলে গিয়েছিল, কাপড় এলোমেলো ছিল। সে সরাসরি তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিল। নন্দিতা বুঝতে পারছিলেন না কি হয়েছে। তখন তার মনে পড়ল অর্ণব। সে কোথায়? তিনি পুরো বাড়িতে খুঁজলেন। স্টোর রুমে গেলেন। সেখানে অর্ণবের জিনিসপত্র উধাও হয়ে গিয়েছিল। তার পুরনো চাদর, তার কাপড়, কিছুই নেই। সে চলে গিয়েছিল। পরদিন সকালে হাসপাতাল থেকে বাড়ি ফেরা মিস্টার চৌধুরী যখন এসব দেখলেন তো হতবাক হয়ে গেলেন। তিনি অনন্যাকে ডাকলেন। এসব কি হচ্ছে? কোম্পানির কি হলো? আর অর্ণব কোথায়? অনন্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে সব বলে দিল। কিভাবে সে অর্ণবের সাথে খারাপ ব্যবহার করেছিল, কিভাবে তাকে চাকরের মতো রেখেছিল, কিভাবে তাকে অপমান করেছিল, আর শেষে কিভাবে সে বিভাসের সাথে। সবকিছু। মিস্টার চৌধুরীর হুশ উড়ে গেল। তুমি কি করলে অনন্যা? তুমি জানো সে কে ছিল? না বাবা, আমি জানতাম না। অনন্যা কান্নায় ভেঙে পড়ছিল। তখন মিস্টার চৌধুরীর ফোন বাজল। অন্য পাশ থেকে তার একজন পুরনো বিজনেস পার্টনার ছিলেন। চৌধুরী সাহেব, আপনি কি জানেন আপনার মেয়ে কার সাথে কি করেছে? যে ছেলেকে আপনি জামাই বানিয়েছিলেন সে অর্ণব সেন ছিল, রজনীকান্ত সেনের ছেলে, ভারতের সবচেয়ে বড় শিল্পপতির ছেলে। ফোন মিস্টার চৌধুরীর হাত থেকে পড়ে গেল। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। তার কাছে এখন সব বোঝা গেল। অর্ণব কোনো সাধারণ গার্ড ছিল না। সে কোটি কোটি সম্পদের মালিক ছিল। আর তারা, তার স্ত্রী, তার মেয়ে তাকে চাকরের মতো রেখেছিল, তাকে অপমান করেছিল, তাকে টয়লেট পরিষ্কার করতে বাধ্য করেছিল। মিস্টার চৌধুরীর মন ভেঙে গেল। তিনি অনন্যার দিকে তাকালেন, কিন্তু কিছু বলতে পারলেন না। শুধু এটুকুই বললেন, তুমি একটা হীরাকে আবর্জনা ভেবেছিলে বেটা, আর এখন সেই আবর্জনা তোমার জীবনে পরিণত হয়েছে। কি 6 মাস কেটে গিয়েছিল। অর্ণব তার আসল দুনিয়ায় ফিরে এসেছিল। সে তার বাবাকে তার পুরো গল্প শুনিয়েছিল। রজনীকান্ত সেন তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি প্রমাণ করে দিয়েছ বেটা যে তুমি আমার সাম্রাজ্য সামলানোর যোগ্য। তুমি জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় পাশ করেছ। অর্ণব এখন সেন ইন্ডাস্ট্রিজের আনুষ্ঠানিক উত্তরাধিকারী হয়ে উঠল। তার ছবি খবরের কাগজে ছাপা হতে লাগল। বিজনেস ম্যাগাজিনগুলো তাকে কভার স্টোরি দিল। সে ভারতের সবচেয়ে তরুণ আর সফল শিল্পপতিদের মধ্যে জায়গা করে নিল। অন্যদিকে চৌধুরী পরিবারের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। কোম্পানি পুরোপুরি বরবাদ হয়ে গিয়েছিল। ব্যাংকগুলো ঋণ আদায়ের জন্য তাদের সম্পত্তি জব্দ করা শুরু করে দিল। তাদের জমকালো বাড়িটাও নিলামের জন্য তৈরি হয়ে গেল। মিস্টার চৌধুরী অসুস্থ হয়ে পড়লেন। তাকে আবার হার্ট অ্যাটাক হল। এবার তিনি বাঁচলেন না। অর্ণবের চলে যাওয়ার ঠিক 6 মাস পর তিনি দুনিয়াকে বিদায় বললেন। অনন্যা আর নন্দিতা এখন ভাড়ার একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতে লাগল। যে মহিলা একসময় অন্যদের চাকর মনে করত, আজ সে নিজেই অন্যদের বাড়িতে কাজ করতে বাধ্য হচ্ছিল। অনন্যা প্রতিদিন আয়নায় নিজেকে দেখত আর কাঁদত। তার অর্ণবের সেই প্রতিটা কথা মনে পড়ত যা সে তাকে দিয়েছিল, চা, খাবার, ভালোবাসা, সম্মান। কিন্তু সে সব কিছু তার অহংকারে ফিরিয়ে দিয়েছিল। একদিন অনন্যা সাহস করে সেন ম্যানশনে পৌঁছাল। গেটে সিকিউরিটি তাকে থামিয়ে দিল। আমাকে অর্ণব স্যারের সাথে দেখা করতে হবে, সে বলল। আপনার নাম? অনন্যা। অনন্যা চৌধুরীকে সিকিউরিটি ভেতরে ফোন করল। কিছুক্ষণ পরে জবাব এল, স্যার বলেছেন যে তিনি কোনো অনন্যাকে চেনেন না। অনন্যার পায়ের নিচে মাটি সরে গেল। তার অর্ণবের সেই কথা মনে পড়ল। এখন অনেক দেরি হয়ে গেছে। সে ফিরে চলে গেল। পথ জুড়ে কাঁদতে থাকল। তার কাছে এহসাস হয়ে গেল যে সে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হারিয়ে ফেলেছে। এমন একজন মানুষকে যে তাকে সত্যিই ভালোবাসত, যে তার প্রতিটা কথা মেনেছিল, যে প্রতিটা অপমান সহ্য করেছিল। কিন্তু এখন আর কিছু হওয়ার ছিল না। কিছু ভুল এত বড় হয় যে সেগুলো শুধরানোর কোনো সুযোগ মেলে না। আজ অর্ণব তার অফিসের জানালা দিয়ে কলকাতা শহরকে দেখে। সে হাসে। তার বাবার কথা মনে পড়ে। সোনা আগুনে পুড়েই খাঁটি হয়। সে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিল। মানুষের পরিচয় তার টাকা দিয়ে নয়, বরং তার চরিত্র দিয়ে হয়। যে মানুষেরা অন্যদের তাদের হৈসিয়ত দিয়ে বিচার করে, তারা কখনো সত্যিকারের সুখ পেতে পারে না। অর্ণব তার প্রতিশোধ নিয়েছিল। কিন্তু এই প্রতিশোধ রক্তারক্তির ছিল না। এটা ছিল সেই মানুষদের তাদের আসল জায়গা দেখানোর যারা অন্যদের ছোট করে। আজ অনন্যা যেখানে আছে সেটা তার নিজের কর্মের ফল।
অহংকারের শেষ সবসময় পতনেই হয়। তো বন্ধুরা, এটাই ছিল অর্ণব আর অনন্যার গল্প। এমন একটা গল্প যা আমাদের শেখায় যে কখনো কাউকে তার হৈসিয়ত দিয়ে বিচার করো না। প্রতিটা মানুষের ভেতরে একটা ঝড় লুকানো থাকে, শুধু জাগানো উচিত না। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে দিন যাতে আমাদের প্রতিটা নতুন গল্পের নোটিফিকেশন পান। আর হ্যাঁ, কমেন্টে জানান এই গল্প সম্পর্কে আপনারা কি ভাবছেন। অর্ণব কি ঠিক করেছিল, নাকি তার অনন্যাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত ছিল? আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। পরের গল্পে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, খুশি থাকুন।